থানা চালু হলেও পুরোদমে তৎপর হয়নি পুলিশ। ট্রাফিক ব্যবস্থা থেকে সব জায়গায় বিশৃঙ্খলা, মাঠ পর্যায়ে বাহিনীর মনোবল ফেরাতে দরকার সবার সহযোগিতা, বলছে সদর দফতর। সুনামগঞ্জ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার। মানিকগঞ্জের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সম্পদের পাহাড়, গড়ের নিজস্ব বাহিনীও। এবং পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া। আজ থেকে ছুটির দিনও চলবে মেট্রো রেল। বিকেলে খুলছে কাজীপাড়া স্টেশন। চাহিদা অনুযায়ী বাড়বে চলাচলের সময়সীমা। ভোরের সময় সঙ্গে আছে আমি রাইদুল ইসলাম শুভ। এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে দলীয় রাজনীতি। বৃহস্পতিবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীমকে পিটিয়ে হত্যার পর মম জাস্টিসের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। আগে মানুষ হও, তারপর না হয় জ্ঞানী হয়েও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব পোস্ট ঘুরে ফিরে আসছে ভবঘুরে তোফাজ্জল হোসেনের মৃত্যুর পর। মোবাইল চোর সন্দেহে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীর মারধরে মৃত্যু হয় তার। ঘটনার পর ইতোমধ্যে ফজলুল হক হলের কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করেন একদল শিক্ষার্থী। এভাবে মানুষ পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর সরব ছিল বিভিন্ন দল, সংগঠন থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। মব জাস্টিসের বিরুদ্ধে তীব্র সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ ঝাড়েন অনেকে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় 2 ঘন্টার দীর্ঘ সিন্ডিকেটের জরুরি সভা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে। সেখানে সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পক্ষে বিপক্ষে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনেকে। গেল 3 থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ নামে এক সংগঠনের অনলাইন জরিপ অনুযায়ী প্রায় 84% শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় রাজনীতিকে একেবারেই নিষিদ্ধ দেখতে চান। আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে দেশের অন্তত 32টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 18টি সরকারি বিশ্ববিদ্যালয়, 4টি সরকারি কলেজ ও 10টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মম জাস্টিস বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ডিএমপি কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি বলেন, জনবান্ধব পুলিশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রকৃত অপরাধীর পরিবর্তে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, লক্ষ্য রাখতে হবে। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয়, চাঁদাবাজি যেন না হয়, প্লাসে যে ঘুষ এবং দুর্নীতি যে পুরো আমাদের সমাজটাকেই গ্রাস করে নিছে, এটারে কিভাবে বন্ধ করা যায় এইগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এটির জন্য জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। থানা চালু হলেও পুরোদমে তৎপর হয়নি পুলিশ, যার মূল কারণ ইমেজ সংকট। ফলে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক নিরাপত্তা সব জায়গায় বিরাজ করছে বিশৃঙ্খল দশা। পুলিশ সদর দপ্তর মনে করে, জনগণ যত দ্রুত সহযোগিতা করবে তত দ্রুত মনোবল ফিরবে মাঠ পর্যায়ে পুলিশের। শরীফ রুবেলের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সড়কে নষ্ট হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা, সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিচ্ছে অন্য একটি। কেমন কাণ্ড, তাও আবার ফ্লাইওভারের ওপর। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার দিয়ে এখন নিয়মিতই চলে এসব রিক্সা। ফ্লাইওভারে ওঠার নিয়ম নাইকা,
তো মনে করেন এটা নষ্ট হয়ে গেছে, তো এলাকা টান্না আনতে পারে না, এলাকা এটা আমি নিয়ে আসছি টান্না। রেলগাড়ি সিঙ্গেল অনেক জ্যাম ছিল তো, তাই এবার গোলাপ পর্যন্ত পরে কাকা চিন্তা করলো যে উপরে দিয়ে আইলে ঝামেলাটা কম হইবে, ঝামেলা হইবে না, এখানে উপরে দিয়ে আই পড়ছে। মূল সড়কের জন্য ঝুঁকিপূর্ণ এমন যান এখন রাজধানীর সব সড়কেই চলছে অবাধে, সাথে আছে প্যাডেল চালিত রিক্সা ভ্যান, কিন্তু এগুলো নিয়ন্ত্রণে উদ্যোগ নেই ট্রাফিক পুলিশের। পুলিশ সবসময় কিছু বলো না, আটকাও না, ধরো না, পুলিশ আর কেমন কিছু কয় না। এদিকে ৫ আগস্টের অভ্যুত্থানের ১.৫ মাস পরও থানাগুলোতে গতি নেই অপারেশনাল কার্যক্রমে, সড়কে নেই তল্লাশি বা পুলিশি টহল। একদিকে পুলিশের তরফে যেমন সেবাদানে তৎপরতা কম, অন্যদিকে জনগণের মাঝেও আছে আস্থাহীনতার সংকট। গত জুন মাসে রাজধানীর ৫০টি থানায় জিডি দায়ের হয় ১৫,৫০০। চলতি মাসে এখন পর্যন্ত যা ৩ ভাগের ১ ভাগ মাত্র, অর্থাৎ জনগণ আর আগের মতো থানামুখী হচ্ছেন না। নগরবাসীর চাওয়া সংস্কারের মধ্য দিয়ে জনমুখী হোক পুলিশ। পুলিশ যদি ভালোভাবে ফিরে আসে, ওদের আগে যে চেহারা ছিল, এরা মনে করে যে এটা ওরা ভুল করছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। পুলিশ জনগণের বন্ধু, এই জিনিসটাতে পুলিশের প্রমাণ করার প্রয়োজন আছে, কিন্তু সাথে সাথে আমাদেরকেও ওইটুকু শিথিল হতে হবে যে পুলিশ তাদেরকে প্রমাণ করছে, সেই সুযোগটা তাদেরকে দিতে হবে। পুলিশ দফতর বলছে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মাঠ পর্যায়ের পুলিশের মনোবল বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোবল আরও বাড়বে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমাদের নতুন নেতৃত্ব যারা মাঠ পর্যায়ে গেছে তাদের প্রত্যেককে কিন্তু আইজিপি মহোদয় নিজে সুস্পষ্ট নির্দেশনা তাদেরকে দিয়ে দিয়েছেন, এবং তারা যখন জনসাধারণ রয়েছেন তাদের সাথে কথা বলছেন, সকলের সাথে কথা বলার পর আমরা যে রিফ্লেকশনটুকু দেখতে পাচ্ছি সেটি খুবই ইতিবাচক। বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর পুলিশ যে ইমেজ সংকটে পড়েছে তা বাংলাদেশে এর আগে দেখা যায়নি। জনমানুষের প্রত্যাশা জনবন্ধু হোক পুলিশ, পুলিশ হোক জনগণের বন্ধু। তবে সেজন্য জনগণের সকল নাগরিকের সহযোগিতাও কামনা করে বাংলাদেশ পুলিশ। আতিকুর রহমান কামাল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, ১ অক্টোবর থেকে শুরু হবে ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দেবে ৬ কমিটি। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের জন্য ভারত সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য গত ১১ সেপ্টেম্বর গঠিত হয় ৬ সংস্কার কমিশন। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসেন সংস্কার কমিশনের প্রধানরা। এদিন উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪-এর খসড়ায় অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। গুরুত্বপূর্ণ এই দুটি বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি, ভোটাধিকার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা, এবং অতীতটা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, ১ অক্টোবর থেকে শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন রাষ্ট্র সংস্কারের ৬ কমিটি। 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে, এবং আমরা আশা করছি ওনারা ৩১ ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন, এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বিচারের জন্য ভারত সরকারের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মব জাস্টিস সহ্য করবে না সরকার, সাফ জানান আইন উপদেষ্টা। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, ওনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে, বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাবো। ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস,
কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, সুষ্ঠু নির্বাচন ইস্যুতে শিগগিরই রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ হবে, ঢেলে সাজানো হবে প্রশাসনকে। যে প্রতিষ্ঠানগুলো গত 15 বছর ধ্বংস করে দেওয়া হয়েছে এবং গত 53 বছর অভিজ্ঞতায় আমরা দেখেছি যেগুলো আসলে কাজ করতে পারছে না জনগণের স্বার্থে, জনগণের জন্য, সেগুলোকে ঢেলে সাজানো। শিগগিরই নির্বাচন কমিশন পুনর্গঠন ও ভোটার তালিকা হালনাগাদের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। কতগুলো পরিবর্তন আনতে হবে, কতগুলো সংস্কার করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি হিজল করজ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তিনিও অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এ নিয়ে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়ল 28টি। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়ে আছে। আগামী সপ্তাহের শুরুতেই হতে পারে প্রজ্ঞাপন। জুলাই আগস্টের ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে গেলেই যথাযথ প্রক্রিয়ায় এই বিচারগুলো শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি। প্রথমে একটা ট্রাইব্যুনাল হবে, পরবর্তী সময়ে মামলার সংখ্যা, মামলার কাজের ভলিউম বিবেচনায় যদি সরকার বা আমাদের কাছে মনে হয় যে অধিকতর সংখ্যায় ট্রাইব্যুনাল দরকার, যেটা আগে 2টো ট্রাইব্যুনাল ছিল, এরকম প্রয়োজন বোধে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করতে পারেন। বেক্সিম গ্রুপের নিয়ন্ত্রণ হারালেন সালমান এফ রহমান। গ্রুপটির সব সম্পত্তি জব্দ করে দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। তবে বেক্সিমকোর সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। এদিন এসালম গ্রুপের সম্পত্তি স্থানান্তর এবং বিক্রির নিষেধাজ্ঞা নিয়ে চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। রোববার আদেশ দেবেন হাইকোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সফেদ শুভ্র দাড়ির আড়ালে গত 15 বছরে আর্থিক খাতে দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের কাঁড়ি কাঁড়ি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকার পাহাড় গড়েছেন দরবেশ খ্যাত এই ব্যবসায়ী। বিদেশি অর্থ পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রফতানির আড়ালে 1000 কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশ ছাড়তে পারেননি সালমান এফ রহমান। 8 দিন পর নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। ঋণ করে করা সালমানের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিতে গেল 5 সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার সেই রিটের আদেশ প্রকাশ হয়। আদেশে বলা হয়, বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক, সময় 6 মাস। এখানে ডিরেকশন দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের উপরে বা রেসপন্ডেন্টদের উপরে যে তোমরা রিসিভার অ্যাপয়েন্ট করো। একটা কম্পিটেন্ট পারসন, অনেস্ট পারসনকে রিসিভার অ্যাপয়েন্ট করতে হবে। এত বড় একটা কোম্পানি চালানো কিন্তু সোজা ব্যাপার না। তত্ত্বাবধায়ক নিয়োগ হলেও গ্রুপটির কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন রিটকারীর আইনজীবী। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্টস, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে। এদিকে বৃহস্পতিবার দুপুরে এসালম গ্রুপের সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। এ বিষয়ে রোববার আদেশ দেওয়ার কথা জানানো হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এমপি মন্ত্রী থাকাকালীন গড়েছেন নিজস্ব বাহিনী। মানিকগঞ্জে নামে বেনামে অর্জন করেছেন বিপুল পরিমাণ সম্পদ। তার বিরুদ্ধে জমি দখল, নির্যাতনের অভিযোগ স্থানীয়দের। তার সব অবৈধ সম্পদ জব্দ করে সরকারি কোষাগারে
জমা করার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। গত সরকারের এমপি ও মন্ত্রী থাকাকালীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজ এলাকা মানিকগঞ্জে গড়ে তোলেন সম্পদের পাহাড়। গ্রামে তৈরি করেছেন অভিজাত বাড়ি, বিশাল শুভ্র সেন্টার ও ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে বহুতল ভবন। মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন নিয়োগ, বদলি, সরঞ্জামাদি, ওষুধ বাণিজ্য করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়। নিজস্ব বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবৈধভাবে বিভিন্ন জমি কিনছে, মানুষের ভয় দেখে নিচ্ছে, তারপর আবার ওই যে ফার্ম টার্ম করছে। বিনা ভোটে এমপি হয়েছে, জনের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সে বিভিন্ন নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা হয়রানি করছে। সে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমরা বাড়ি বলকার লোক, আমাকে চিনে নাই, আর উনি বলছে দেশে গরিব মানুষ নাই। এরই মধ্যে আদালতের নির্দেশে জাহিদ মালেকের সব ব্যাংক হিসাব ও লেনদেন বন্ধ করা হয়েছে। তবে তার অবৈধ অর্থ জব্দ করে সরকারি কোষাগারে জমা করার দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। সরকারের উদ্যোগ নেওয়া দরকার যে আইন বহির্ভূত যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে আনা দরকার। সাধারণ মানুষ, নিরীহ মানুষ যারা রয়েছে তাদের উপরে যে বল প্রয়োগ করা হয়েছে, তাদের যে নির্যাতন জুলুম করা হয়েছে, এরও দ্রুত বিচার হওয়া দরকার। 2008 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। এরপর দুই মেয়াদে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। দুর্নীতির টাকায় নামে বেনামে প্রায় 12টি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পর থেকে এ পর্যন্ত তার সম্পদের হিসাব বেড়েছে 11 গুণ। সময় সংবাদ, মানিকগঞ্জ। সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সরকার সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে বলেও আশা জানান মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে জেলায় জেলায় ছুটে বেড়াচ্ছেন বিএনপি নেতারা। এরই অংশ হিসেবে নিজ জেলা ঠাকুরগাঁয়ে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবে আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় করেন মির্জা ফখরুল। তাদের হাতে তুলে দেন আর্থিক সহায়তা। এ সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয় নিয়ে তুলে ধরেন নিজের মতামত। বলেন, সারা দেশে নয়, শুধু যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, তার মানে প্রশাসন ফেল করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না। এরপর দুপুরে রানীশঙ্কল উপজেলার ডিগ্রি কলেজ মাঠে দলীয় জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত 17 থেকে 18 বছরে শেখ হাসিনা শুধু দেশের সম্পদ লুটোই করেনি, দেশকে ফকির করে গেছেন। 16-17 বছর ধরে বড় বড় মেগা প্রজেক্ট নাম দিয়ে মেগা লুট করেছে। অন্যদিকে আপনাদের ছোট ছোট এলাকাতে এই একেবারে আওয়ামী লীগের মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি পর্যন্ত যত পারছে তারা চুরি করার চেষ্টা করছে। বিকেলে পীরগঞ্জের ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আরেকটি জনসভায় যোগ দেন মির্জা ফখরুল। দেশকে নতুনভাবে সাজাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রো রেল। তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল 3টা থেকে, চলবে রাত 9টা 40 পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। এদিকে মেরামত শেষ হওয়ায় আজ থেকে খুলবে কাজীপাড়া স্টেশনও। যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের। সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর। এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা পর্যন্ত চলবে ট্রেন। আমরা আগামী শুক্রবার অর্থাৎ ২০ তারিখ ৩টা ৩০ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে ৩টা ৫০-এ, রাত ৯টা ৪০-এ শেষ ট্রিপ উত্তরার দিকে ছেড়ে যাবে। ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর ১০ স্টেশন চালু হতে ১ বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র ২ মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০,৫০,০০০ টাকা। লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি। টেকনিক্যাল টিম, আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন, কনসালটেন্ট কন্ট্রাক্টর, সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। এখানে আমাদের এখন ২০,৫০,০০০ টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য। চাহিদার প্রেক্ষিতে মেট্রো রেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে যাত্রা বিরতির সময় দুবাইগামী একটি ফ্লাইটের যাত্রীকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাস্টমস কর্মকর্তা জানিয়েছেন, জাকির হোসেন নামের ওই যাত্রী নিয়মিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করতেন। বৃহস্পতিবার সকাল ৮টা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর এনএসআই ও কাস্টমস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজের ভেতরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুল পরিমাণ মুদ্রাসহ আটক করে জাকির হোসেন নামে এক যাত্রীকে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, জাকিরের ৩টি ব্যাগ তল্লাশি করে ২.৫ কোটি টাকা মূল্যে সৌদি রিয়াল ও আরব আমিরাতের মুদ্রা দিরহাম জব্দ করা হয়েছে। এর মধ্যে রিয়ালের পরিমাণ ৭,৭০,০০০। গ্রেফতার জাকিরের বাড়ি রক্ষীপুরে। তিনি ব্যবসার কথা বলে নিয়মিত যাতায়াত করতেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সেই সূত্রে জড়িয়ে পড়েন মুদ্রা পাচারের সঙ্গে। ঢাকা থেকে একটা ফ্লাইট আসে ইউএস বাংলার, এটা চিটাগাং হয়ে দুবাই যাচ্ছিল। তো সেখানে আমরা পরে যাত্রীকে সরাসরি ফ্লাইটে গিয়ে আটক করি। তার সাথে একটা ব্যাগ ছিল, ৭,৭০,০০০ সৌদি রিয়াল পাই আর ৪৬,০০০ দিরহাম পাই। জাকিরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলার পর হস্তান্তর করা হয়েছে নগরীর পতেঙ্গা থানায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চুরি হয়ে গেছে রেল লাইনের সিগন্যাল তার। এ কারণে রেল চলাচল ব্যাহত হচ্ছে পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পে। মুন্সিগঞ্জের মাওয়া সহ এ প্রকল্পের নতুন 5টি রেল স্টেশনে যাত্রী ওঠানামা করছেন প্ল্যাটফর্মবিহীন মাঝখানের লাইনে। তবে শীঘ্রই সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। প্ল্যাটফর্মবিহীন রেল লাইনে দাঁড়িয়েছে ট্রেন, ভোগান্তি নিয়ে ওঠানামা করছেন যাত্রীরা। এমনকি প্ল্যাটফর্মে ওঠানামার জন্য ব্যবস্থা করা হয়েছে লোহার অস্থায়ী সিঁড়ি। সম্প্রতি পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে সিবিআই সিগন্যালিং সিস্টেমের আওতায় থাকা 5টি স্টেশনের সিগন্যাল কেবল চুরি হয়। এতে বিকল হয়ে যায় স্টেশনগুলোর সিগন্যাল সিস্টেম। এ কারণে স্টেশনগুলোতে যথাস্থানে যেমন ট্রেন দাঁড়াতে পারছে না, তেমনি ক্রসিংয়ে লাগছে বেশি সময়। এমনকি ব্যাহত হচ্ছে ট্রেনের স্বাভাবিক গতি ধরে রাখা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চোরে সবগুলা লিয়ে গেছে চুরি করে। এখন আমরা 24 ঘন্টা 6 জনে এখানে ডিউটি দিই, আর জানি কোনোভাবেই সম্ভব হয় না চুরি করার, আমরা চুরি করতে দিব না। প্ল্যাটফর্ম আমাদের 2 সাইড আছে, কিন্তু আমাদের ট্রেন দাঁড়াচ্ছে মাঝ লাইনে। দেখা যাচ্ছে আমাদের এখান থেকে নামতে অনেক গর্ভবতী মহিলা আছে, তারপরে অনেক মুরব্বী আছে, তাদের উঠানামা এখানে সমস্যা হচ্ছে। আমাদের এই মাওয়া প্রান্তের রেলটি প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে এসে আমাদেরকে ট্রেনে উঠতে হয়। এটা যাত্রীদের জন্য খুবই একটা ভোগান্তির কারণ। যেভাবে আমরা নামছি হয়তো একটা পাওয়া যাইতে পারতো। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ম্যানুয়ালি রেল লাইন ফিক্সড করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত প্রহরী। শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। সিগন্যালিং তার চুরি হওয়ার কারণে সিগন্যালে সমস্যা হচ্ছে, তার ট্রেনগুলো তার নির্ধারিত গতিতে চলতে পারতেছে না এবং ক্রসিংয়ের সময় বেশি সময় লাগতেছে এবং আমরা আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। পদ্মা সেতু অতিক্রম করে বর্তমানে 4টি ট্রেন আসা যাওয়া করে। এর মধ্যে 2টি ট্রেন মাওয়া স্টেশনে থামে।
গেল 22 আগস্ট থেকে এই মাওয়া রেল স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে না ট্রেন এই মাঝখানে দাঁড়ানোর কারণে যাত্রীর ওঠানামা হচ্ছে নানা চ্যালেঞ্জের মধ্যে। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কাজ শেষ না করে পালিয়ে গেছে ঠিকাদার। কিশোরগঞ্জে নরসুন্দা নদীর ওপর নির্মাণাধীন রঘুখালীগ্রা সেতুটি 3 বছর ধরে পড়ে আছে বেহাল দশায়। বাধ্য হয়ে কাঠের তৈরি সাঁকো দিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও সাধারণ মানুষ। দ্রুত সেতুটির নির্মাণ কাজ শুরুর আশ্বাস এলজিইডির। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ঠিকাদার পালিয়ে যাওয়ায় বন্ধ সেতুর কাজ। বাধ্য হয়ে কাঠের তৈরি সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল। কিশোরগঞ্জ জেলা সদরের সঙ্গে করিমগঞ্জ উপজেলাকে সংযুক্ত করেছে নরসুন্দা নদীর এই পথ। মহিনন্দ ও বৌলাই ইউনিয়নের সংযোগস্থলে 40 মিটারের পিসি গার্ডার পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সেতু নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠান HTBL মার্চকে কার্যাদেশ দেওয়া হয় 2021 সালের 17 মার্চ। 1 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সাব ঠিকাদার এস আলমকে দায়িত্ব দিয়ে চলে যায় HTBL মার্চ। কিন্তু সেতুর দুই পাশের অ্যাবাটমেন্ট নির্মাণের পর কাজ ফেলে পালিয়ে যায় ওই ঠিকাদার। দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করে ভোগান্তি নিরসনের দাবি এলাকাবাসীর। কিছু মানুষের চেয়ারম্যান মেম্বারে ধরিয়া এই যে কাঠের ব্রিজটা করছিলাম, এখন তো মোটরসাইকেল দৈনিক বুদ্ধ কয়েক হাজার যায় এই দিক দিয়ে। এখন যে অবস্থা হয়েছে মনে হয় না যে আর কয়েকদিন বা কিছুদিন চলা যাবে। ব্রিজটা আমাদের যে খুবই প্রয়োজন। এই ব্রিজটা রাতারাতি করে ভাঙছে, ভাঙ্গিয়া রডটি নিয়ে বেচ চালছে আর এখন কারা করছে। এই অবস্থা আমরা বিপদ ফেলছে। যত সম্ভব আমাদের ব্রিজটা হয়ে গেলে আমরা শান্তি। দরপত্রের চুক্তির শর্ত না মানায় ঠিকাদারদের সঙ্গে কার্যাদেশ বাতিল করে খরচ বাড়িয়ে পুনর্দরপত্রের আহ্বান করা হয়েছে। তবে এলজিইডি বলছে এবছরের শেষের দিকে আবারও শুরু হবে সেতুটির নির্মাণ কাজ, যা আগামী বছরের মধ্যে শেষ করার আশ্বাস। ইতিমধ্যে আমরা টেন্ডারের অনুমোদন পেয়ে গেছি। কার্যাদেশ প্রক্রিয়াধীন। আশা করতেছি আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা কার্যাদেশ দিতে পারবো। কার্যাদেশ পাওয়ার পরে আমরা আশা করতেছি আগামী 6 মাসের মধ্যে কাজটা শেষ করে দিতে পারবো। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে 2021 সালে ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 3 কোটি 11 লাখ টাকা ব্যয়ে 40 মিটার দীর্ঘ রঘুখালী সেতু নির্মাণ কাজ শুরু হয়। তবে অবশিষ্ট কাজ শেষ করতে পুনর্দরপত্র নির্মাণ ব্যয় ধরা হয়েছে 2 কোটি 33 লাখ 92 হাজার 500 টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। রাষ্ট্রায়ত্ত 6টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে আলাদা প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর এমডি পদে চুক্তি বাতিলের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। ব্যাংকগুলো হলো সোনালী, অগ্রহণী, রূপালী, জনতা, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক PLC। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর চুক্তি বাতিলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যানকে। চলতি অর্থ বছরেই $200 কোটি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একথা জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার। জাতীয় বাজেট সহায়তায় পাশাপাশি জ্বালানি ব্যাংকের তারল্য সংকট কাটানো, বন্যা পরবর্তী পুনর্বাসন, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে এই অর্থ ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অন্যদিকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে কারিগরি সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগী হতে কয়েকদিন ধরেই বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছে বিশ্বব্যাংক প্রতিনিধি দল। বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রত্যাশা অনুযায়ী আর্থিক ঋণ কাঠামো কতটা জোরদার করবে দাতা সংস্থাটি তা নিয়েই পর্যালোচনায় ব্যস্ত দলটি। বৃহস্পতিবারও সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসে বিশ্বব্যাংক। এতে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে অংশ নেন অন্যান্য প্রতিনিধিরা। বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মার্টিন রাইজার জানান, চলতি অর্থ বছরে জুনের মধ্যেই $2 বিলিয়ন বেশি ঋণ সহায়তা পাবে বাংলাদেশ। We have been a long-standing partner of Bangladesh. We've been here from the very beginning. Final decision on this is taken by a board of directors. We're looking at a figure around maybe a little more than $2 billion
for our fiscal year, which runs until June next year. অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, জাতীয় বাজেট স্বাস্থ্য অবকাঠামো নির্মাণে ঋণ দেবে বিশ্বব্যাংক। আলোচনা হয়েছে তারল্য সংকট ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তা নিয়েও। ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সেলফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কি কি সহায়তা দেবে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি। এ সময় সাংবাদিকদের মার্টিন রাইজার জানান, ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে ও আর্থিক খাতের সংস্কারে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। Well, there are many technical issues related to strengthening the banking sector, making sure that people can trust the banks. দেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাংকের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মার্টিন রাইজার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ডিম মুরগির দাম নির্ধারণ নিয়ে বিপরীতমুখী অবস্থানে ব্যবসায়ী ও অধিদপ্তর। উৎপাদক, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের দাবি, নির্ধারিত দাম শুধু কাগজে কলমেই সম্ভব, বাজার বাস্তবতায় যৌক্তিক নয়। এই মূল্য তালিকা মেনে কেনাবেচা করলে লোকসানে পড়তে হবে তাদের। তবে প্রাণী সম্পদ ও কৃষি বিপণন অধিদপ্তর বলছে, আইন ও বাস্তবতা আমলে নিয়েই নির্ধারণ করা হয়েছে দাম। নেওয়া হয়েছে সংশ্লিষ্টদের মতামত। অর্থনীতিবিদরা বলছেন, গড়পত্তা দাম নির্ধারণ না করে চাহিদা ও যোগানের হিসাব বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে নজর দিতে হবে। ফরাদুর রহমানের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর ডিম, ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার, যেখানে উল্লেখ রয়েছে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রয় মূল্য। তবে সেই দামে কি এসব পণ্য বাজারে পাওয়া যাচ্ছে? এই রেট আমি তো পাইতেছি না, তখন আমি বাধ্য হয়ে বেশি দিয়ে কিনতে হয়েছে। যদি আমরা ওইটা ক্রয় করতে পারি ওই রেটে, তাহলে আমরা নিশ্চয়ই আমরা এখানে কম রেটে বিক্রি করতে পারবো। এবার দেখব কৃষি বিপণন আইনে একজন উৎপাদক, পাইকার ও খুচরা বিক্রেতা কত মুনাফা করতে পারবেন, আর দাম বেঁধে দিয়ে কত লাভ করার সুযোগ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বেঁধে দেওয়া মূল্য তালিকা হিসাবে 1000 ব্রয়লার মুরগি পালনে 1,60,870 টাকা বিনিয়োগ করে মাসব্যাপী নানা ঝুঁকি মোকাবেলা করে একজন খামারি মুনাফা করতে পারবেন 5% হারে, টাকার অঙ্কে যা দাঁড়ায় মাত্র 8,040 টাকা। অথচ বিপণন আইনে 25% পর্যন্ত লাভ করার অধিকার রাখেন উৎপাদক। বাজারের মেকানিজম না জেনে যদি মন গড়া মূল্য নির্ধারণ করা হয়, ক্ষতিগ্রস্ত আমরা প্রান্তিক খামারিরা। এরপর সেই মুরগি কিনে খুচরা পর্যায়ে বিক্রির আগে পরিবহন ও দোকান ভাড়া এবং কর্মচারী বেতন, ওয়েট লস, মৃত্যু, আড়তদারের কমিশন সব হিসাব মেলাতে কেজিতে 2 টাকা 84 পয়সা ব্যয় ধরে মোট দামের উপর একজন পাইকার লাভ করতে পারবেন শতকরা 50 পয়সা। এখানে সর্বোচ্চ 15% মুনাফা করার অধিকার দিয়েছে কৃষি বিপণন আইন। ডিমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই চিত্র। ব্যবসায়ীদের মতে এই হিসাব শুধু খাতা কলমেই মেলানো সম্ভব। অথচ কৃষি বিপণন অধিদপ্তর বলছে, আইন ও বাস্তবতা মিলিয়ে ঠিক করা হয়েছে মূল্য মুনাফা। দেশের সিচুয়েশনের কারণে কোনো শস্যের এই যে সরবরাহ বা বিপণন এই জায়গাটাতে হ্যাম্পার্ড হয়, সেই জন্যই আমরা এই যে প্রজ্ঞাপিত শস্য ঘোষণা করতে পারি চাইলে যে কোনো শস্যকে, এবং সেই শস্য সম্পর্কিত যে কোনো বিধিবিধান আমরা প্রণয়ন করতে পারি। বাজার বাস্তবতার সঙ্গে না মিললেও দাম নির্ধারণের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে বলেও জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। কৃষি বিপণন অধিদপ্তর এটা ম্যান্ডেট তারাই করেছেন, তারা সকলের সাথে বসে ক্যালকুলেশন করে একটু সময় নিয়ে করেছেন, করে এটা দিয়েছেন। আমরা এটাকে শুধু অয়েল সার্কুলেট করে দিয়েছি। এমন অবস্থায় দাম বেঁধে দিয়ে বাজারকে নিয়ন্ত্রণ না করে চাহিদার বিপরীতে যোগান নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই দাম নির্ধারণ করে দেওয়ার কারণে দামটা কিন্তু বেড়ে গেল। মুনাফা এইভাবে বেঁধে দিলে এটা কাজও করবে না। অটোমেটিক্যালি যারা প্রডিউসার তারা কিন্তু নিজেদের মুনাফাটা সিকিউর করবেন, এবং একই সঙ্গে যারা এখানে পাইকারি ব্যবসায়ী তারাও এই একইভাবে তাদের মুনাফাটা সিকিউর করে নেবেন। যোগান ঘাটতির হিসাবে শুধু ডিম মুরগি নয়, মাসের পর মাস চেষ্টা করেও সম্ভব হয়নি নির্ধারিত দামে আলু পেঁয়াজ বিক্রিও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার তথ্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে 2 TCF। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ তথ্য জানান উপদেষ্টা। বলেন, অনিয়ম বন্ধে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া আর কোনো প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে না।
দেশে এখন গ্যাসের মজুদ 8.66 ট্রিলিয়ন ঘনফুট। সরকারি তথ্য মতে বছরে গড়ে 1 TCF চাহিদা হিসেবে মজুদ গ্যাসে চলবে মাত্র 8 বছর। এ অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় আরও 6.5 লাখ কোটি টাকা মূল্যের 5.106 ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে বলে জানা যায়, যার মাধ্যমে বাংলাদেশ চলতে পারবে অন্তত আরও 5 বছর। গত সরকারের আমলে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে যৌথ চুক্তি অনুসারে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রমের গবেষণা ফলাফল জানিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পরেই নড়ে চড়ে বসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানতে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বৈঠক শেষে ভোলায় গ্যাসের মজুদ নিয়ে প্রকাশিত তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সেখানে মজুদ গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে 2 TCF এর কিছু বেশি। তথ্যটা মিসলিডিং হয়েছে। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF। 5 TCF এর কথা আছে, কিন্তু যদি আপনি ওটা ভালোভাবে দেখেন সেখানে আছে রিজার্ভ প্লাস রিসোর্স। এখন রিসোর্স আর রিজার্ভের মধ্যে কিন্তু অনেক বড় রকমের ডিফারেন্স আছে। ভোলায় গ্যাস মজুদের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের যেখানে যে সম্ভাবনা আছে অনশোর হোক কিংবা অফশোর হোক, এটাকে আমরা বের করতে চাই। 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেওয়া কিংবা টেন্ডার দেওয়া হবে না। রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সহ সব চুক্তি পর্যালোচনা শেষেই ব্যবস্থা নেওয়া হবে। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে। বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। অতিরিক্ত গরম ও গ্যাস সংকটে লোডশেডিং হলেও ভবিষ্যতে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলেও নিশ্চিত করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে, তো সুতরাং লোডশেডিং এখন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলে। বাজারের দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় আবাদ বাড়ছে বলে জানান কৃষক। আর সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকায় চাষ হচ্ছে আখ। কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। অনুকূল আবহাওয়া থাকায় চলতি বছর আখের বাম্পার ফলন হয়েছে টাঙ্গাইলে। বাজারের দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। কেউ নিজের জমিতে, কেউ অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেছেন এ ফসল। স্বল্প খরচে লাভ বেশি হয় আবাদ বাড়ছে বলে জানান তারা। বিঘা প্রতি 40 থেকে 50 হাজার টাকা লাভের আশা করছেন চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে টাঙ্গাইলের আখ সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ আশপাশের জেলায়। 1 বিঘা জায়গা কমপক্ষে 30-40 হাজার টাকা খরচ হয়, মানে যে 70-80 এরকম বিক্রি হয়। ফসলের সাথে আখে টুকা লাভ হয়, এটা ঠিক আছে, যদি ফলনটা ভালো হয় তাহলে সে ফলন মোটামুটি ভালো হয়েছে আর কি। মিষ্টি জাতির, এতে কোনো সমস্যা নাই, রিপাবলিকে খায় বেশি। আখের উৎপাদন আরো বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। পার্শ্ববর্তী জেলা ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এই সমস্ত জেলাতেও আমাদের আখ বিক্রি হচ্ছে এবং কৃষকরা ভালো লাভ পাচ্ছে। সম্প্রতি আখের লাল পচা রোগটা কৃষক দেখা দিয়েছে। আমরা এটি মূলত একটি ছত্রাক বা ব্যাকটেরিয়াল দুইটার সমন্বিতভাবে রোগটা হয়ে থাকে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে টাঙ্গাইলে 463 হেক্টর জমিতে অন্তত 22,000 মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেহেরপুর ও চুয়াডাঙ্গার আগাম সবজি ও ধানক্ষেত। এতে লোকসানে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। আপাতত কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের মাঠের দৃশ্য এটি। পানিতে নুয়ে পড়েছে ধানক্ষেত, ভেঙে পড়েছে কলা, পেঁপে, করলা সহ লাউয়ের বান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচামরিচ ও গ্রীষ্মকালীন পেঁয়াজের। এমন দৃশ্য জেলার 3 উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ জুড়ে। ক্ষেত থেকে পানি নেমে গেলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে পচে যাচ্ছে সবজি। এগুলো ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকেরা। তবে আপাতত জমির ক্ষেতে কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের। সর্বমোট মিলে আপনার
1.5 থেকে 2 লক্ষ টাকা আমার লস আসবে মানে বর্তমানে। কি পরিমাণ যে ক্ষতি হবে, এই ক্ষতির হাত থেকে কিভাবে যে আমরা রক্ষা পাবো, আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 10% হয়তো মানুষের ঘরে আসতে পারে, তাছাড়া 90% ক্ষতির হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জমিগুলোতে পানি নামানোর অনেক চেষ্টা করে নামানো হয়েছে, কিছু এখনো আছে। গাছটা একটু হার্ডেনিং হওয়ার পর মানে এই স্টেজটা রিকভারি হওয়ার পরে সে যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রোপা আমন, আউশ, সবজি, মাসকলাই সহ অন্য ফসলগুলো। ফসলের জমিতে পানি আটকে থাকার কারণে ক্ষতির মুখে কৃষকরা। নিষ্কাশনের ব্যবস্থা হয় তাহলে আমাদের এই ফসলগুলো সুষ্ঠুভাবে পানি যাওয়ার জায়গাটাই ঠিক করতে হবে। পানিটা যেন নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তার জন্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। কৃষি বিভাগের তথ্য মতে টানা 4 দিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গায় 4100 হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। কনক আজাদ, সময় সংবাদ। শরীয়তপুরের জাজিরা উপজেলায় খালে প্রভাবশালীদের বালু ভরাটের কারণে প্রায় 50 একর জমির ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে। কৃষকদের অভিযোগ, বারবার আবেদন করেও খালটি পুনরুদ্ধারে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। কৃষি বিভাগ বলছে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। বিএম ইসরাফিলের তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবিতে রিপোর্ট। গত কয়েকদিনের বৃষ্টিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় প্রায় 50 একর জমি পানিতে তলিয়ে যায়। এতে ওই জমিতে চাষ করা লাউ, করলা, বেগুন, শসা ও লাল শাক সহ নানা জাতের সবজির বাগান তলিয়ে যায়। বৃষ্টি না হলেও জমিতে রয়ে গেছে পানি। কৃষকরা বলছেন, একসময় ঢাকা শরীয়তপুর সড়কের মাঝে একটি কালভার্ট দিয়ে খালে অপসারণ হতো পানি। তবে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ কর্মীদের ছত্রছায়ায় একটি প্রভাবশালী চক্র কালভার্টের পশ্চিম পাশের জায়গা ভরাট করে রাখে। এতে আটকে যায় পানি নামার পথ। অল্প বৃষ্টি হলেই জমিতে পানি জমে ফসলের ক্ষতি হয়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কোনোটা করাইছে, কোনোটা আসে নাই, কোনোটা ফুলাইছে, সব বেচার অবস্থায় সব শেষ হয়ে গেছে আমাদের। এখন এই পানিটা যাওয়ার জন্য যে জায়গাটা, এই জায়গাটা ওইখানে কিছু লোক জমি কিনছে, জমি করার পরে তারা ওইখানে ভরে ফেলাইছে। কিছু প্রভাবশালী লোক যার যার এলাকায় দাপট খাটাইয়া বালি ভরাট করিয়া আমাদের এই যে চক বিলীন হয়ে যেতেছে। কিছু অসাধু লোক এখান থেকে বালিতে ভরাট করার কারণে আমাদের পানিটা জমে থাকে, এখান থেকে পানিটা নামে না। সরকার ভাবে না দেখে তাহলে আমাদের বিরাট অসুবিধা, চকটা পুরো মারি দিতেছে। ভরাট হওয়ার বিষয়টি স্বীকার করে প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের। কৃষকরা তাদের আবেদন অতি দ্রুত আবেদন দাখিল করলে আমরা সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে কৃষকদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। স্থানীয় কৃষকদের দাবি, জলাবদ্ধতার কারণে উপজেলার প্রায় 2 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। ইলিশের পসরা বসেছে মুন্সিগঞ্জের মীর কাদিম হাটে। খোলা আকাশের নিচে ভোরের হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শতাব্দী প্রাচীন এই মাছের হাটে শরতের ভোর থেকে কিন্তু নানা অঞ্চল থেকে পাইকার এবং ক্রেতা বিক্রেতাদের যে পদচারণা সেটি কিন্তু মুখর হয়ে উঠেছে এবং একেবারে ধলেশ্বরী লাগ ঘেঁষা যে হাটটি, সেখানে আপনারা দেখছেন যে ইলিশের বড় পসরা বসেছে এবং ইলিশের যে রূপালী ঝলক সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে চারিদিক। কিন্তু তাতে এই এত যে সরবরাহ ইলিশের কিন্তু তাতে কোনো প্রভাব নেই বাজারে। এখানে কিন্তু 2 দিনের ব্যবধানে দাম বেড়ে গেছে অন্তত 500 টাকা কেজিতে। এখানে যে ইলিশ 2 দিন আগে 1800 টাকা কেজিতে বিক্রি হতো, সেই বড় ইলিশ কিন্তু আজকে 2300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ছোট আকারে ইলিশ বিক্রি হচ্ছে যেগুলো 400 ছিল সেগুলো কিন্তু 550 টাকা এবং 550 থেকে কিন্তু বিভিন্ন সাইজ অনুযায়ী এই 2300 টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে এবং এই ইলিশের যে কেনার ক্রেতা এই দাম চড়া ছুটির দিনে, তারপর কিন্তু এই যে ইলিশ সেই ইলিশের ঘিরে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই ইলিশগুলো কিন্তু সবই উপকূলীয় ইলিশ এবং এই উপকূলীয় ইলিশের যে পসরা সেখানে কিন্তু অনেক বিক্রেতা পদ্মার ইলিশ দাবি করছেন, কিন্তু এখানে যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু বলছেন যে পদ্মা ইলিশ মিলছে না। এবার যে ইলিশের যে ভরা মৌসুম সেই মৌসুমে কিন্তু খুব বেশি ইলিশ পদ্মায় পাওয়া যাচ্ছে না।
এবং এই যে ভরা মৌসুমের শরতের যে এই সময়টায় যে বড় বড় ইলিশ ধরা পড়ছে সেগুলো বেশিরভাগই কিন্তু বরিশাল, ভোলা এবং উপকূলীয় জেলাগুলো থেকে এখানে এসছে। এবং এই হাটটিতে কিন্তু ইলিশের পাশাপাশি অন্য নানা ধরনের খাল বিলের তাজা মাছেরও কিন্তু সরবরাহ রয়েছে। সেই মাছ ঘিরেও কিন্তু অনেক পাইকার এসছেন এবং এই অঞ্চলের সর্ববৃহৎ আড়তটি ঘিরে কিন্তু শুধু মুন্সিগঞ্জের আশপাশে এলাকা নয়, অন্যান্য জেলা নারায়ণগঞ্জ এবং ঢাকার যে নবাবগঞ্জ দোহার অঞ্চল থেকেও কিন্তু এখানে মাছ কিনতে আসেন। এবং সেখানে কিন্তু আজকের যে বাজার দর সেখানে বলছে নদীর পাঙ্গাস কিন্তু 700 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে কিন্তু 160 থেকে 180 টাকায়। নদীর রুই বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা, চাষের রুই কিন্তু 380 থেকে 400 টাকা। কাতলা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি দরে, কার্ফু 200 থেকে 250, গলদা চিংড়ি 1200 থেকে 1400 টাকা কেজি, আইর মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা, চাষের কই 180 থেকে 190 টাকা কেজি দরে, চাষের শিং কিন্তু 350 থেকে 500 টাকা, বোয়াল বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি দরে। বাইলা যেগুলো এখানে উঠেছে সেগুলো কিন্তু নদীর এবং সেগুলো 800 থেকে 1000 টাকায়, এবং পোয়া মাছ যেগুলো সামুদ্রিক মাছ 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বিশাল এলাকা জুড়ে যে এই হাট সেটি কিন্তু এখানে 45টি আড়ত ঘিরে প্রায় 4000 মানুষের প্রতিদিনের রুটি রুজি, এবং 2 থেকে 3 ঘন্টা কিন্তু প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বেচাকিনি হয়। এবং এখানকার যে আড়তগুলো রয়েছে আড়তদাররা দাবি করছেন এখানে কোনো সিন্ডিকেট নেই, কিন্তু ভোক্তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে মাছের যে মজুদ, অনেক উপকূলীয় এইসব ইলিশ কিন্তু মজুদ করে রাখা হয় এবং মজুদ রেখে তারা সিন্ডিকেট করে কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে, এবং সে কারণে কিন্তু ভোক্তারা এই বেশি দরে মাছ কিনতে হচ্ছে। কিন্তু এখানে যে বাজার তদারকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা এখানকার যে নিরাপদ খাদ্য অধিদপ্তরে যারা রয়েছেন এদের কিন্তু তদারকি এখানে দেখা যায় না। এবং এই যে শিং মাছগুলো আপনারা দেখছেন সেখানে কিন্তু রং মিশিয়ে দেওয়ার কিন্তু অভিযোগ রয়েছে, এবং এই যে মাছ ঘিরে যে এখানকার অর্থনীতি সেটি বলছেন তারা নদীর পথে কিন্তু মাছ বেশি আসছে, এছাড়া পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু সড়ক পথে প্রচুর মাছ এখানে এসছে, এবং এই মাছের যে সরবরাহ এবং এখানে প্রবেশ পথে কিন্তু সরু থাকার কারণে ভাঙাচুরা রাস্তার কারণে কষ্ট হচ্ছে। একই সঙ্গে কিন্তু এখানে বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যায়, এমন নানা প্রতিকূলতার পরেও কিন্তু ক্রেতা বিক্রেতার ভিড় থাকে প্রতিদিনই। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মীর কাদিম মৎস্য আড়ত থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের কাদিমপুর হাট থেকে। কাগজে কলমে বরিশাল শহরে 22টি খালের দাম থাকলেও বাস্তবে মাত্র 8 থেকে 10টি খাল টিকে আছে, তাও দখল দূষণে বিলীন হওয়ার পথে। সেই খাল উদ্ধারে এবার জেলা প্রশাসন নগরবাসীকে সঙ্গে নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জেল খালের পরিচ্ছন্নতা কার্যক্রম। বিস্তারিত সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব রিপোর্টে। ঝোপঝাড়, জঙ্গল, ময়লা আবর্জনায় ভরা বরিশালের ঐতিহ্যবাহী জেলখাল। 2010 সালে সিটি কর্পোরেশনের করা মাস্টার প্ল্যানে 22টি খালের নাম থাকলেও বর্তমানে কোনো মতে অস্তিত্ব টিকে আছে মাত্র 8 থেকে 10টির। নগরবাসীর অভিযোগ, খালগুলো ভরাট থাকায় সামান্য বৃষ্টিতে শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতার। এছাড়া সংকুচিত হয়েছে নদীর সঙ্গে খালের সংযোগও। এমন সমস্যায় বরিশাল জেলা প্রশাসন নগরবাসীকে সঙ্গে নিয়ে খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মসূচি হাতে নেয়। বৃহস্পতিবার সকালে মরকখোলার পোল অংশে বিভিন্ন সংগঠন এ কর্মযজ্ঞে যোগ দেয়। আমাদের যত খাল ছিল বরিশালে সবগুলোই মরে গেছে। ময়লা পরিষ্কার করার মাধ্যমে আমরা একটি নতুন রূপান্তরের বার্তা ছড়াবো। পরিষ্কার অবস্থাটা বিদ্যমান থাকে, এটার জন্য আমাদের সচেতনতাটা ধরে রাখা। বরিশাল শহরকে জলাবদ্ধতা মুক্ত রাখতে হলে আমাদের খালটা খনন করা দরকার, খালটাকে আগাছা মুক্ত এবং দখল মুক্ত করা দরকার। এর আগে এমন উদ্যোগ নেওয়া হলেও সুফল ধরে রাখা যায়নি জানিয়ে সমন্বিতভাবে স্থায়ী সমাধানের তাগিদ পরিবেশবাদীদের। এখানে
আগে অর্থের যোগানের কথা চিন্তা করতে হবে, প্ল্যানিংয়ের কথা চিন্তা করতে হবে, তাহলেই মূলত এই খালের যে সংস্কার এবং বা খনন মূলত সফল হবে। আর দখলদারদের তালিকা ধরে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। জনগণ পরিষ্কার করে আবার যদি আপনি আবারও সেই ময়লা এবং পলিথিন যদি আবার নদীতে আপনি ফেলেন তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। পরিচ্ছন্নতা অভিযানের অগ্রভাগে রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ এতে অংশ নেয় বলে জানানো হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ব্রাহ্মণবাড়িয়ায় আখড়া জংশনের পাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে। কর্মকর্তারা জানিয়েছেন দোকানপাট সরিয়ে নিতে কয়েকদিন ধরে মাইকিং করলেও কেউ নির্দেশনা মানেননি। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে। ঘরের চালে দড়ি বেঁধে ক্যাশ কাটান, এতে ভেঙে পড়ে পুরো দোকান ঘর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার অভিযান চালায় কর্তৃপক্ষ। একে একে ঘুরিয়ে দেওয়া হয় শহরের সড়ক বাজার ও বাইপাস এলাকার 50টি দোকান। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের যোগ সাজসে গড়ে উঠেছিল এসব স্থাপনা। সেগুলো থেকে চাঁদাও তুলতেন নেতারা। গত কয়েকদিন ধরে এসব স্থাপনা সরাতে মাইকিং করলেও কাজ না হয় অভিযানের নামে রেলওয়ে কর্তৃপক্ষ। অর্ধ শতাধিক স্থাপনা আমরা উচ্ছেদ করছি। এগুলো অবৈধভাবে এখানে স্থাপনাগুলো গড়ে উঠেছিল। তো রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযোগ ছিল এবং আমাদের বরাবর তারা চিঠি দেয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছি। রেললাইনের পাশে গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানালেন রেলওয়ে এই কর্মকর্তা। কোর্টের কিছু নিষেধাজ্ঞা আছে, ওই কাগজগুলো আমরা আমাদের উদ্বোধন করতে দেখাবো, ওইগুলো কি পরবর্তীতে ওটা ব্যবস্থা, তারপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে সব কিছু করা হবে। আখাউড়া রেলওয়ে জংশনের অধীনে জমি আছে 29 একরের বেশি। এর মধ্যে প্রায় 10 একর জায়গা দখলদারদের কবজায়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহীতে 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে আলাদা হত্যা মামলায় আরও 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে শিক্ষার্থী সাকিব আঞ্জুম হত্যা মামলার শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক ফয়সাল তারেক এই আদেশ দেন। মামলা তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার সাব ইন্সপেক্টর শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আরেক শিক্ষার্থী রায়হান আলী হত্যা মামলায় 14 সেপ্টেম্বর থেকে 5 দিনের রিমান্ডে ছিলেন রুবেল। বোয়ালিয়া মডেল থানায় তার নামে হত্যা চেষ্টা, অস্ত্র লুট ও বিস্ফোরক দমন আইনে 6টি মামলা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুম, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও মাদক প্রতিরোধে প্রতিনিয়ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লামাগাপুর সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে শিবগঞ্জ উপজেলার নয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপি। এতে জেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 12 বছরে বিভিন্ন দল ও গোষ্ঠীর 19 ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বলে জানান বক্তারা। এসব ঘটনায় ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে দায়ী করে অভিযুক্তদের বিচারের দাবি করেন তারা। চাঁপাইনবাবগঞ্জে 7 বছর আগে 2017 সালে কোচিং সেন্টার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া শিক্ষককে ফেরতের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার ধুলাউড়া হাটে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা, অভিভাবক ও গ্রামবাসীরা। মানববন্ধনে বক্তারা বলেন 2017 সালের 1 জুলাই দেবীনগরে কোচিং সেন্টার চলাকালে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিচয় দিয়ে অস্ত্রের মুখে আটক করা হয় শিক্ষক আরিফুল ইসলামকে। এরপর পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করলেও অভিযোগ আমলে নেয়নি তারা। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মদতেই তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ আরিফুল ইসলামের পরিবারে। 7 দিনের মধ্যে জীবিত অবস্থায় ফেরত না দিলে গুমের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার কথা জানান তারা। সারা দেশের মতো রাজধানীতেও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণসমাবেশে তিনি এ দাবি জানান। অনুরোধ করব, যেরকম বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে
মিলিটারি আর্মিদেরকে বিচারিক ক্ষমতা দিয়েছেন, এইভাবে ঢাকার সিটির মধ্যেও তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া দরকার। তাদেরকে বিচারিক ক্ষমতা না দেওয়া পর্যন্ত চাঁদাবাজ, গুন্ডা এবং বদমাশদেরকে দমন করা যাবে না। শীঘ্রই মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শুরু হচ্ছে বিএমইটি কার্ড সেবাদান কার্যক্রম। দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিল মোহাম্মদ সোহেল পারভেজ এ তথ্য জানিয়েছেন। মালদ্বীপে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশির বিএমটি কার্ড না থাকায় তারা সরকারের দেয়া নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দূতাবাসের এই উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। দক্ষিণ এশিয়া তো বটেই, বিশ্বের অন্যতম পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ। ভারত মহাসাগর বেষ্টিত অপরূপ সুন্দর এই দেশটিতে 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মীর বসবাস। কেউ কেউ বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড সংগ্রহ করে দেশটিতে গেলেও বেশিরভাগ প্রবাসী বিএমইটি কার্ড ছাড়াই সেখানে পাড়ি জমিয়েছেন। তারা বঞ্চিত হচ্ছেন বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তবে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন সুবিধাবঞ্চিত প্রবাসীদের জন্য চালু করছে বিএমইটি কার্ড সেবাদান কার্যক্রম। এখন থেকে হাইকমিশন নির্ধারিত ফি $35 মাধ্যমে আবেদনে মিলবে বিএমইটি কার্ড। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কর্মীদের বিএমইটি কার্ড প্রদান করা হয়, যা স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার কার্ড নামেও প্রবাসীদের কাছে পরিচিত। মালদ্বীপে যাওয়ার সময় অনেকেই বিএমইটি কার্ড সংগ্রহ করলেও বেশিরভাগই দেশটিতে যাওয়ার পর প্রয়োজনীয়তা বুঝতে না পেরে তা সংরক্ষণ করেননি। বর্তমানে দূতাবাসের এই সেবা কার্যক্রমে খুশি প্রবাসীরা। একটা ম্যান পাওয়ার করার জন্য একটা কার্ড দিছে, তো এটা পরে আমি দেখলাম এটা অনেকই ভালো, আমার দৃষ্টিতে অনেকই ভালো। এটা করলে খুব ভালো হবে মনে করি, এটা খুব ভালো এবং কি আমার খুব আগ্রহ, এটা আমি করব এবং যারা আছে ইনশাল্লাহ সবাই করবে। বিএমইটি বা স্মার্ট কার্ড মূলত মৃত প্রবাসীদের লাশ দেশে পাঠানো, ভিসা, মেডিকেল রেকর্ড, ব্যাংকিং তথ্য, প্রবাসীদের চাকরির সত্যতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যাচাইয়ে কাজে লাগে। তাই মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীকে বিএমইটি কার্ড সংগ্রহ করার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর। কোনো প্রবাসী ভাই যদি বিপদে পড়েন, অসুস্থ হন, বিভিন্ন সময় কল্যাণ বোর্ড তাকে এই কার্ডের অধীনেই বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করে থাকেন। একই সাথে এই কার্ডধারী ব্যক্তিরা বাংলাদেশে এয়ারপোর্টের সন্নিকটে খুব কম খরচে থাকার ব্যবস্থা রয়েছে এবং তাদের সন্তানদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পেয়ে থাকেন। আমরা অনুরোধ করব এই কার্ডটি যাদের নেই তারা যেন দ্রুত এই কার্ডটি সংগ্রহ করেন। বিএমইটি কার্ড সংগ্রহ করে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করারও আহ্বান হাইকমিশনের। সময় সংবাদ, মালদ্বীপ। দ্রুত ই পাসপোর্ট এবং এনআইডি সেবা চালুর দাবি জানিয়েছেন আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। অন্যান্য দেশে এই কার্যক্রম চালু থাকলেও তারা এক্ষেত্রে পিছিয়ে আছেন বলে জানান তারা। শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত বিজয় রহমান রাসেলের রিপোর্টে। বিশ্বের বিভিন্ন দেশে ই পাসপোর্ট আর এনআইডি সেবা চালু থাকলেও দক্ষিণ আফ্রিকার দূতাবাসে ঠিক তার উল্টো চিত্র। আফ্রিকার দেশগুলোতে বসবাসরত কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি পাচ্ছেন না এই সুবিধা। চলতি বছরের জানুয়ারি মাসে ই পাসপোর্টের মেশিনারি দক্ষিণ আফ্রিকার দূতাবাসে এসে পৌঁছালেও কক্ষের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অনুমতি না মেলার অজুহাতে শুরু হয়নি কাজ। মাসের পর মাস মেশিনগুলো বাক্সবন্দি থাকায় সেবাবঞ্চিত হচ্ছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। দ্রুত এই অবস্থার উত্তরণ চান তারা। সারা বিশ্বের অন্যান্য জায়গায় যে আমাদের প্রবাসী বাণিজ্য সুবিধাগুলো পায়, আমরা এখানে সাউথ আফ্রিকায় আমরা বঞ্চিত। দীর্ঘদিন যাবৎ আশ্বাস পেয়ে আসছিলাম যে ই পাসপোর্ট পাবো, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি আমরা অদ্যাবধি এর নাগাল পাইনি। এই সরকারের কাছে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই সাউথ আফ্রিকার ই পাসপোর্ট যেন অনতিবিলম্বে আমাদের এটা কার্যকর করা হয়। সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে অনুরোধ জানানো হয়েছে বলে জানান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর কাজী মোহাম্মদ জাকির হোসেন। দ্রুত এই সেবা চালু হবে বলেও আশাবাদী তিনি। আমি অনুরোধ করেছি, যেহেতু এর আগেও এই দক্ষিণ আফ্রিকা তালিকায় ছিল, বাংলাদেশ মিশন তালিকায় ছিল, সুতরাং পরবর্তী কাজটি যাতে আমাদের এখানে করা হয় সেজন্য আমি আগে উল্লেখ করেছি, অনুরোধ করা হয়েছে। 2020 সালের জরিপ অনুযায়ী দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে মালয়েশিয়ার ইসলামিক সংগঠনের প্রধান নির্বাহী সহ গ্রেফতার করা হয়েছে 19 জনকে।
কুয়ালালামপুরের 4টি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে ইসলামিক সংগঠন গ্লোবাল ইখওয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেস জিআইএসবি হোল্ডিংসের প্রধান নির্বাহী নাসিরউদ্দিন মোহাম্মদ আলীকে কুয়ালালামপুরের 4টি আবাসিক ভবনে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। সংগঠনটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সহ আরও 18 জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নাসিরউদ্দিনের 2 স্ত্রী, তার সন্তান এবং প্রয়াত মালয়েশিয়ান ধর্মপ্রচারক আশারি মোহাম্মদের সন্তান রয়েছে। সম্প্রতি যৌন হয়রানির অভিযোগে জিআইএসবি পরিচালিত বেশ কয়েকটি কেয়ার হোম থেকে 4 শতাধিক শিশুকে উদ্ধার করে মালয়েশিয়া পুলিশ। উদ্ধারকৃতদের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জিআইএসবির প্রধান নির্বাহী নাসিরউদ্দিন মোহাম্মদ আলী। মিনি মার্ট থেকে শুরু করে রেস্তোরাঁ ও ভ্রমণ সেবা সহ 20টিরও বেশি দেশে জিআইএসবির ব্যবসা রয়েছে। এর আগে মানি লন্ডারিং, ধর্মীয় অপরাধ সহ নানা অভিযোগে সংগঠনটির 2 শীর্ষ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। চেন্নাইয়ে ভারতীয় সমর্থকদের দ্বারা মানসিকভাবে লাঞ্ছিত হয়েছেন টাইগার ক্রিকেটার আইকনিক ফ্যান রবি। এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকারাও তার সঙ্গে করেছেন বৈষম্যমূলক আচরণ। এ নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রবি। বিসিসিআই এর কাছে চাইলেন প্রতিকার। প্রত্যাশা করছেন বাংলাদেশের খেলা দেখতে এসে ভবিষ্যতে তার মতো যেন আর লাঞ্ছিত হতে না হয় কাউকে। চেন্নাইয়ে টাইগার রবির সঙ্গে কথা বলেছেন মাহবুব রিমন। এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে ওশেনিয়া কিংবা আমেরিকা, যখন যেখানে খেলে বাংলাদেশ ছুটে যান টাইগার সমর্থকরা, মাঠে দেন সাকিব মুশফিকদের অকুণ্ঠ সমর্থন। তেমনই এক আইকনিক ফ্যান টাইগার রবি, যিনি এসেছেন ভারতের এই চেন্নাইতে বাংলাদেশ ভারত 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে সমর্থন দিতে। কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করতে তার সঙ্গে হয়ে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি হয়েছে বাকিটা শুনবো তার মুখ থেকেই। রবি, কেমন আতিথেয়তা পাচ্ছেন ইন্ডিয়ার কাছ থেকে? ভালো না, যেহেতু আমাদের বাংলাদেশে সুধীরের সচিন টেন্ডুলকার ফ্যান, সুধীর, রোহিত শর্মার ফ্যান, ধোনির ফ্যান বাবুরাম, এরা কিন্তু আমাদের দেশে গিয়েছে। আমার 20-30 হাজার টাকা নিজে না খাইও কিন্তু ওরা আমাদের দেশের মেহমান হিসাবে ইজ্জত করেছি। এবং ওদের ডান্ডি নিয়ে পুলিশ সিকিউরিটি ঢুকতে দেবে না, আমরা রিকোয়েস্ট করতে। আর এই দেশের পুলিশও আমি হেল্প পাই না, আমার ডান্ডি নিয়ে ঢুকতে দেয় না। দেখেন কাগজ দিয়ে আমি বানিয়ে কিন্তু ভেলা করে আমি যে দেশেই যাই ডান্ডি কিন্তু অ্যালাউ করে। রবি, কি হয়েছে আসলে স্টেডিয়ামে? আপনার সঙ্গে দর্শকরা কেমন আচরণ করেছেন? দর্শকরা অনেক খারাপ আচরণ করেছে। আমার গাইলাইছে মৌকা বলে, প্লেয়াররা বলে আমার বাপ। তারপর আমার অনেক গাইলাইছে, আমি এ নিয়ে কোনো কিছু না, কিন্তু আমার দেশে নিয়েও গাইলে, দেশে নিয়ে গাইলানো আমি অনেক কষ্ট পেয়েছি। আমার এই ফেলাক আমি প্রথম হইলে গিয়ে নিচে ছিলাম, আমার ওখানে ফেলাক সরাইতে বাংলাদেশের ফেলাক উড়াই দেবে না। আপনারা যদি বুলেটও চালান গুলি, আমি বাংলাদেশের ফেলাক উড়াবই, মরে গেলে কোনো দুঃখ নাই, তবু লাল সবুজের ফেলাক চেন্নাইয়ের মাঠ উড়াবো। আপনি কি পুলিশকে কিছু বলেছেন বা কাউকে কোনো অভিযোগ করেছেন? আর যদি করে থাকেন তাহলে তারা কি বলেছে? পুলিশকেও বলেছি, পুলিশ কোনোই না। তারপরে যারা সিকিউরিটির বলেছে, আমি বলছি যে দেখেন গাইলে হেল্প করে, দেখাইও দিছি যারা। তারপরে কিছু পুলিশেরও মিশারায় দেখাই দিচ্ছে, আরও বেশি ক্ষেপতেছে। কিন্তু আমাদের দেশের পুলিশ সিকিউরিটির তো এরম না, যে বিদেশি মেহমান গেলে তাদের আরো সিকিউরিটি। বাংলাদেশ খুব বেশি ভালো খেলছে, এ কারণেও কি তারা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে গেছে, এমনটা কি হতে পারে? ভালো খেলুক আর খারাপ খেলুক, আমি একা মাত্র আমার আরো অনেক ভাষা তো আমি বুঝি না, তারাই তারপর দেখাই দিচ্ছি করতেছে অনেক ধরনের নানা বিয়ার। কিন্তু এই জায়গা কোনো বাঙালি পাই না। এই যে আমি আমার মোবাইলে ভিডিও করে আমি জনগণের একটা জিনিস দেখাইতে চাই, আইন তো সবার জন্য সমান। আমি 2023 ওয়ার্ল্ড কাপে আইসিসি ফ্যামিলি মেম্বার হয়েছি, কিন্তু আমি ওইটা দেখানোর পরও ছাড় পাই। এই যে ডান্ডি নিয়ে ও কেমনে ঢোকে, আরও দর্শক রয়েছে, ও বলছে সুধীরেও ঢুকতে দেবো না, আইন সবার সমান, পুলিশ প্রথমে, কিন্তু তারপরে সুধীরেও ঢুকতে দেবে। আপনি নিশ্চয়ই প্রত্যাশা করছেন ভারতীয় যে ক্রিকেট সংস্থা বিসিসিআই নিশ্চয়ই এই বিষয়ে পদক্ষেপ নেবে? আমি আশাবাদী বিসিসিআই যে এই বিষয়ে পদক্ষেপ নেবে, যেহেতু আমি আইনের সম্মান করি। যদি ডান্ডি নিয়ে ঢুকতে দেয়, আমিও বাংলাদেশের আপনি যদি সুধীর ঢুকতে পারে তাহলে রবি কেন ঢুকতে পারবেন না? আরো একজন, আরো আপনারা গ্যালারিতে যাই দেখেন, প্রতিটা দর্শকের হাতে কয়েকজনের হাতে ডান্ডি সহ উড়াচ্ছে। রোহিত শর্মার লোক আইয়া উড়াবে, তারপরে সুধীর বলেন, এরা যদি ঢুকতে পারে, তা আমিও তো আইসিসির ফ্যামিলি মেম্বার, আমিও তো বাংলাদেশের সুপার পান, ওরা যদি সুপার, আমি তো দেশের মেহমান। আমি চাই যে আমার ডান্ডি নিয়ে ঢুকতে দিক, আর আমার দেশে নিয়ে জানি না গালে দিয়ে, আমার মাতৃভূমিকে নিয়ে। অনেক ধন্যবাদ। দর্শক,
এটা কিন্তু নতুন নয়, এর আগেও অনেকবারই দেখেছি বাংলাদেশের সমর্থকরা যখন ভারতে এসেছেন তারা নানা ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। এবার আমাদের প্রত্যাশা অন্তত রবির এই বিষয়টি আমলে নেবে বিসিসিআই এবং একেবারে দ্রুত এবং কঠিনতর পদক্ষেপ নেবে। তবে সেটা কতটুকু বাস্তবে ধরা যায় সে প্রশ্ন তোলাই রইল। মাহবুব বিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। থানা চালু হলেও পুরোদমে তৎপর হয়নি পুলিশ। ট্রাফিক ব্যবস্থা থেকে সব জায়গায় বিশৃঙ্খলা, মাঠ পর্যায়ে বাহিনীর মনোবল ফেরাতে দরকার সবার সহযোগিতা, বলছে সদর দফতর। সুনামগঞ্জ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার। মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সম্পদের পাহাড়, গড়ের নিজস্ব বাহিনীও। এবং পূরণ হলো রাজধানীবাসীর দীর্ঘদিনের চাওয়া, আজ থেকে ছুটির দিনও চলবে মেট্রো রেল। বিকেলে খুলছে কাজীপাড়া স্টেশন, চাহিদার অনুযায়ী বাড়বে চলাচলের সময়সীমা। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।